তখন বলে আমার রুম দিয়ে কি হবে, আমি তো চংয়াং এর রুমে থাকতে পারি। এরই মধ্যে সেখানে শেং আসতে আসতে বলে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, কি রান্না হয়েছে আজ? কিন্তু যখন এসে জানতে পারে রান্নাগুলো নানজিং করেছে, শেং এর তো মুডটাই নষ্ট হয়ে যায়। নানজিং তখন বলে, আমি তোমাদের জন্য রান্না করিনি, শুধুমাত্র চংয়াং এর জন্য রান্না করেছি, তাই এত বেশি রিয়াক্ট করার প্রয়োজন নেই। শেং নানজিংকে বলে, আমরা চাই না তুমি এই বাড়িতে থাকো, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাও। নানজিং তখন বলে, তোমরা না চাইলে কি হয়েছে, যতক্ষণ চংয়াং চায় ততক্ষণ আমি এই বাড়িতেই থাকবো। নানজিং ইচ্ছা করে হেসে হেসে ওদের সাথে ঝগড়া করছিল। সে শেংকে বলে, ঝগড়া অনেক হয়েছে, এবার টেস্ট করে দেখো রান্না কেমন হলো। শেং তখন বলে, আমি খাবো না, যদি তুমি এর মধ্যে কিছু মিশিয়ে দিয়ে থাকো। নানজিং তখন মুচকি হেসে শেং এর দিকে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলে, যদি আমি কিছু মিশিয়ে দিয়ে থাকি তাহলে কি তুমি ভয় পাচ্ছ খেতে? শেং তখন মাথা মোটার মতো বলে, কেন আমি ভয় পাবো, এখনই খেয়ে দেখাচ্ছি। আর ওই ড্রিঙ্কটা খেয়ে নেয়, আর দেখতে পায় ড্রিঙ্কটা খুবই মজা। নানজিং তখন জানায় এটা সাধারণ চিনির পানি, এতে কোনো অ্যালকোহলও নেই। শেংয়ের তো নানজিং এর রান্না খুব ভালো লেগে যায়, কিন্তু ও সেটা মুখে প্রকাশ করতে পারে না। এদিকে আমরা চংয়াংকে দেখি যে একা একা বসেছিল, আর ও খুবই টেনশন করছিল, কারণ ওর শক্তি দিন দিন কমে আসছে। ও বুঝতে পারছে না কেন ওর শক্তি কমে আসছে। প্রথম দিন ও তাওকুনের সাথে যুদ্ধ করতে পারছিল না, আর দ্বিতীয় দিন ও ফায়ারফ্লাইকে আটকাতে গিয়ে অনেকটা দুর্বল বোধ করছিল। ও চিন্তা করতে থাকে, সামান্য ফায়ারফ্লাই আটকাতেই আমি হিমশিম খাচ্ছি, তাহলে কি আমার মৃত্যুর সময় এগিয়ে আসছে? এরই মধ্যে সেখানে নানজিং আসে। নানজিং এসে মুচকি হাসতে হাসতে চংয়াং এর পাশে দাঁড়ায়। চংয়াং তখন বলে, কি ব্যাপার, তুমি কি আবারও শেং আর ইং এর সাথে ঝগড়া করে আসলে? নানজিং তখন বলে, আমার ওদের সাথে ঝগড়া করতে বেশ ভালোই লাগে, আমি অনেক শহরে ঘুরে বেরিয়েছি ওনগে ক্লানের সদস্যদের খোঁজে, আর সবসময় তো একা ঘুরতাম, কখনোই আমি আমার ঘরে কারোর সাথে গল্প করা বা কথা বলার মতো মানুষ পাইনি। আর এখানে এসে কত জমজমাটি দেখো, ওরা আমার সাথে ঝগড়া করলেও ওদের সাথে আমি কথা তো বলতে পারি, আমার তো ইচ্ছা হয় সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে। এটা শুনে চংয়াং এর মন খারাপ হয়ে যায়। ও মনে মনে চিন্তা করতে থাকে, সারা জীবন হয়তো আমি সেটা পারবো না, আমার মৃত্যুর সময় এগিয়ে আসছে। নানজিং খুশি হয়ে চংয়াংকে বলে, আমার মনে হয় তুমি আমাকে পছন্দ করো, তাই না? তাহলে তুমি এটা আমার কাছে প্রকাশ করো না কেন? কিন্তু চংয়াং কোনো কথা বলে না। এই কারণে নানজিং এর একটু মন খারাপ হয়, আরো মন খারাপ করে সেখান থেকে চলে আসে। ও বুঝতে পারে চংয়াং ওকে পছন্দ করে না। এদিকে আমরা মেংকে দেখতে পাই, যার অ্যাসিস্ট্যান্ট তাকে নানজিং এর ব্যাপারে খোঁজ খবর দিচ্ছিল। মেং তখন তার অ্যাসিস্ট্যান্টকে জানায় তার মনে হয় নানজিং ইয়ান ক্লানের সদস্য। প্রথম দিন মনে আছে নানজিং এর কাপড়ে সে একটা জোনাকি পোকা দেখেছিল, যেটা মেং সরিয়ে নিয়েছিল। ওইটা আসলে কোনো জোনাকি পোকা ছিল না, ওইটা ছিল ওই জু প্যারাসাইট। ইয়ান ক্লানের সদস্যরা জু প্যারাসাইটকে আকৃষ্ট করতে পারে, এবং গতদিন যখন ও নানজিং এর হাতে জু প্যারাসাইটের কামড় দেখেছে, ও অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে নানজিং ইয়ান ক্লানের। ওর অ্যাসিস্ট্যান্টকে বলে এই বিষয়টা একদম শিওর হয়ে নিতে, তবে এখনই ওরা নানজিং এর কিছু করতে পারবে না, কারণ নানজিং চংয়াং এর অনেক ক্লোজ। অ্যাসিস্ট্যান্ট তখন নানজিং এর জন্য খোঁজ খবর নিতে বের হয়ে যায়। এরপর আমরা নানজিংকে দেখতে পাই, যে নিজের বাড়িতে ফিরে এসেছিল। নানজিং এর তো খুব সুন্দর সাজানো একটা নৌকা ছিল, আর এই নৌকার মাধ্যমেই ও সব জায়গায় পাড়ি দিত। সেখানে নানজিং এর কাছে ইং আসে। ইং আসতে আসতে নানজিংকে বলে, তুমি কত কষ্ট করে সার্ভাইভ করছো, এই নৌকাতে করে বিভিন্ন শহরে ঘুরে বেড়াও, কত টাকারই বা ফুল বিক্রি করতে পারো। নানজিং তখন মুচকি হেসে বলে, হঠাৎ করে আমার উপর এত দয়া হওয়ার কারণ কি? ইং বসতে বসতে বলে, এবার আমি তোমাকে কিছুটা হলেও বুঝতে পারছি, তুমি আসলে চংয়াং এর সাথে আছো টাকার জন্য। চংয়াং এর বড় প্যালেস দেখে তোমার হয়তো মনে হয়েছে ওর কাছে অনেক টাকা, আর সেই টাকার লোভে তুমি লজ্জাহীনের মতো ওর আশেপাশে ঘুরঘুর করো। নানজিং তখন মুচকি হেসে বলে, তুমি তো দেখছি অনেক চালাক, তুমি কিভাবে এটা ধরে ফেললে? ইং তখন বলে, আমি বুঝতে পারি। ইং নানজিংকে কিছু টাকা দেয়, আর বলে এই টাকা দিয়ে তুমি 100 নৌকা কিনতে পারবে, তুমি এই শহর ছেড়ে চলে যাও। নানজিং তখন বলে, এটা অনেক ভালো ডিল, কিন্তু আমার টার্গেট তো 100 নৌকা না, আমার টার্গেট 1000 অথবা তার বেশি নৌকা, মানে আরো বেশি টাকা দাবি করে। ইং তখন বলে, তুমি এত লোভী কেন, এমনিতেই তো আমি তোমাকে যথেষ্ট টাকা দিয়েছি। নানজিং টাকাগুলো ফেরত দিয়ে বলে, চংয়াং এর সাথে থাকলে আমি এর থেকে অনেক বেশি কিছু পাবো, তাহলে এই অল্প কিছু টাকা নিয়ে শহর থেকে চলে যাওয়ার মানে কি? এবার ইং রেগে গিয়ে নানজিংকে বলে, তুমি শহর থেকে যাবে কিনা বলো, আমি তোমাকে শেষবারের মতো বলছি। নানজিং জানিয়ে দেয় ও এই শহর থেকে কোথাও যাবে না, এই শহরটা তো আর ইং এর বাপের সম্পত্তি না, ওর যতদিন মন চায় ও এখানেই থাকবে। ইং তখন রেগে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের রাতের বেলার দৃশ্য দেখানো হয়।
চংয়াং আর মেং গল্প করতে করতে হাঁটছিল। এদিকে নানজিং এর প্রচন্ড মন খারাপ। ও ড্রিঙ্ক করতে করতে একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছে। তখনই দুইটা গুন্ডা ওর উপর অ্যাটাক করে দেয়। নানজিং বলে ওর কাছে কোনো টাকা নেই, এই গুন্ডাগুলো ওর উপর কেন অ্যাটাক করছে। গুন্ডাগুলো তখন বলে ওদেরকে কেউ টাকা দিয়েছে নানজিংকে ভয় দেখিয়ে শহর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, আর যদি তাতে নানজিং রাজি না হয় তাহলে ওকে মেরেও ফেলতে পারে। নানজিং তখন বলে আমি এই শহর থেকে চলে যাব, দয়া করে আমার কোনো ক্ষতি করো না। কিন্তু সেখানকার একটা গুন্ডা বলে ও তো দেখতে অনেক সুন্দর, ওকে অন্য কাজে লাগানো যায়। নানজিং ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ছেলে দুটো ওকে ধরে ফেলে এবং ওকে কিডন্যাপ করে নেওয়ার চেষ্টা করে। নানজিং চিৎকার দিয়ে সাহায্য চায়, আর চংয়াং ওই চিৎকারটা শুনতে পেয়ে যায়। গুন্ডাগুলো তো নানজিং এর মুখ বেঁধে ফেলেছিল, কিন্তু সঠিক সময়ে চংয়াং আর মেং সেখানে চলে আসে। চংয়াং ওই গুন্ডাগুলোকে ইচ্ছা মতো ধুলাই দিয়ে জিজ্ঞাসা করে ওদেরকে কে পাঠিয়েছে। ওই গুন্ডাগুলো তখন বলে একটা মেয়ে ওদেরকে ভাড়া করেছে, সে একজন সুপারস্টার। অন্যজন বলে তার নাম হয়তো ইং। চংয়াং তখন ওদেরকে সেখান থেকে চলে যেতে বলে, তবে ইং যে পাঠিয়েছে এটা তো নানজিংও আগে টের পেয়েছিল। এদিকে মেং নানজিং এর দিকে হাত বাড়িয়ে দেয়। নানজিং মেং এর হাত ধরে উঠে দাঁড়ায়। দেখা যায় চংয়াংও হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল, কিন্তু নানজিং তো মেং এর হাত ধরে উঠে গিয়েছে। নানজিং চংয়াংকে বলে এই গুন্ডাগুলোকে ইং পাঠিয়েছে, আমি আশা করি আপনি এটা যথাযথ এক্সপ্লেনেশন দিবেন। চংয়াং নানজিংকে বলে তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো। নানজিং কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যেতে চায়। মেং নানজিংকে বলে সে পৌঁছে দিবে কিনা, তবে নানজিং মেংকে ধন্যবাদ দিয়ে একা একাই সেখান থেকে চলে যায়। চংয়াং এর বিষয়টা অনেক খারাপ লাগে, আর মেংও এই বিষয়টা বুঝতে পারে। ও মনে মনে চিন্তা করতে থাকে খুবই ভালো, তুমি যত বেশি ওর প্রেমে পড়বে তত বেশি তোমার দুঃখ হবে। আমি যে দুঃখটা পেয়েছি সেই দুঃখ ফিল করার জন্য তৈরি হয়ে যাও। চংয়াং ইংকে ডেকে জিজ্ঞাসা করে ও কি দুইজন গুন্ডা ভাড়া করে নানজিংকে এই শহর থেকে তাড়ানোর চেষ্টা করেছে কিনা। প্রথমে তো ইং ইতস্তত করছিল। চংয়াং ঝাড়ি মেরে বলে আমি তোমাকে মিথ্যা বলা শিখাইনি, তাই সত্যিটা বলো। ইং এবার স্বীকার করে যে ও নানজিংকে হিংসা করে। নানজিং সারাক্ষণ চংয়াং এর আশেপাশে ঘুরঘুর করে, এটা ওর একদমই পছন্দ না। তাই ও গুন্ডা ভাড়া করেছিল যাতে ওই গুন্ডারা নানজিংকে ভয় দেখিয়ে শহর থেকে তাড়িয়ে দেয়। চংয়াং তখন বলে নেক্সট টাইম নানজিংকে দেখলে ওর কাছে ক্ষমা চাইবে, এখন এখান থেকে চলে যাও। ইং রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় ইং এর কাছে একটা চিঠি এসেছে। মেং ইংকে চিঠি লিখে দেখা করার জন্য বলেছে, আর ইং যায় মেং এর সাথে দেখা করতে। মেং প্রথমে ইংকে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট গিফট করে। এখন ইং তো অনেক বড় সুপারস্টার, সে বলে তোমার প্রোডাক্ট কি আমি ভরসা করে ব্যবহার করতে পারি। মেং জানা একবার ব্যবহার করেই দেখুন, আপনি এটার প্রেমে পড়ে যাবেন। এরপর মেং ইংকে জিজ্ঞাসা করে সে নানজিংকে কেন পছন্দ করে না, দুইজন গুন্ডা ভাড়া করে সে নানজিংকে কেন তাড়াতে চাচ্ছিল। এটা শুনে ইং রেগে যায়, বলে যে তুমি নিজের চরকায় তেল দাও, তুমি কেন আমার বিষয় নিয়ে ইন্টারফেয়ার করছো, তুমি ভুলে যেও না তুমি চংয়াং এর চাকর। এটা শুনে মেং এর একটু খারাপ লাগে। সে ইংকে জিজ্ঞাসা করে আপনি চংয়াং এর কে। ইং তখন বলে আমার যখন 8 বছর বয়স তখন চংয়াং আমাকে নিয়ে এসেছে, আমি ওর ফ্যামিলি মেম্বার। খুব সম্ভবত ইং হচ্ছে এতিম এবং চংয়াং ওকে লালন পালন করেছে। ইং সেখানে রেগে মেংকে বলে তোমার বউ তো 3 বছর ধরে কোমাতে আছে, কবে মরে যায় সেই চিন্তা আগে করো, আমার বিষয়ে চিন্তা করা বাদ দাও। এটা বলে ইং বের হয়ে যায়। তবে মেং এর ইং এর কথা প্রচন্ড খারাপ লাগে। ও মনে মনে বলে যতক্ষণ পারছো এনজয় করে নাও। পরবর্তী সিনে আমাদের নানজিংকে দেখানো হয়। ও মন খারাপ করে চংয়াং এর বাগানে বসেছিল, যেখানে চংয়াং এর নক্ট্রোস। আর ও মনে মনে চিন্তা করছিল ও হয়তো নক্ট্রোসটা আর ফোটাতে পারবে না, কারণ ওর হাতে খুব কমই সময় আছে, খুব দ্রুত ও মারা যাবে। অন্যদিকে আমরা চংয়াংকে দেখতে পাই, ওর কেমন যেন অদ্ভুত ফিল হচ্ছিল, নানজিং এর জন্য খারাপ লাগছিল। তাই চংয়াং যায় নানজিং এর খোঁজে, কিন্তু নানজিং এর বাড়ি গিয়ে দেখতে পায় সেখানে তো নানজিং ছিলই না। নানজিং তো চংয়াং এর বাগানেই রয়েছে, আর ও বসে বসে চাঁদ দেখতে থাকে। হঠাৎই চাঁদটা পূর্ণ হয়ে যায়, আর নানজিং এর বুকে ব্যথা করতে শুরু করে। সেই সময় চংয়াং সেখানে চলে আসে। নানজিং অজ্ঞান হয়ে যায় আর চংয়াং ওকে নিয়ে নিজের ঘরে ফিরে আসে। নানজিংকে বিছানায় শুইয়ে দিয়ে মন ভরে নানজিংকে দেখতে থাকে। চংয়াং যখন নানজিং এর দিকে তাকিয়ে মুচকি হাসে, ওরও বুকে ব্যথা করতে শুরু করে, আর ওর নক্ট্রোসটা আর একটু ফুটে যায়। তখন চংয়াং এর একটু সন্দেহ হয়, ও যখন নানজিং এর সাথে থাকে তখনই ওর নক্ট্রোস ফুটতে থাকে, তাহলে কি এই নক্ট্রোস নানজিং এর সাথে সম্পর্কিত। এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। নানজিং এর যখন সকালে জ্ঞান ফেরে, চংয়াং দ্রুত ওকে পানি দেয়। ও
ও যেহেতু গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু নানজিং চংয়াং এর উপর অনেকটা রেগেছিল। ও চংয়াংকে বলে, তুমি তো আমাকে পছন্দ করো না, তাহলে প্রত্যেকবার আমি বিপদে পড়লে তুমি কেন আমাকে বাঁচাতে যাও? চংয়াং কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। নানজিং আশা করেছিল চংয়াং কিছু বলবে, কিন্তু চংয়াং কিছু বলছে না দেখে ও রেগে সেখান থেকে বের হয়ে যায়। চংয়াং তখন মনে মনে ভাবতে থাকে, আমি কিভাবে তোমাকে বলবো, তোমার কাছাকাছি আসলেই তো আমি মারা যাব। তখন আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই চংয়াং ওদের মাস্টারের সাথে দেখা করেছে এবং নানজিং এর বিষয়টা খুলে বলে। যখনই ও নানজিংকে কিস করে বা নানজিং এর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তখনই ওর বুকে ব্যথা করে। দিন দিন ওর শক্তি অনেকটা কমে যাচ্ছে। মাস্টার তখন বলে, এই তো তুমি বুঝতে পেরেছো, আসলে বাইরের কোনো কিছুর সাথেই এই নক্ট্রাস ফুল সংযুক্ত না, এই নক্ট্রাস ফুল সংযুক্ত তোমার সাথেই। তুমি যখন কারো প্রেমে পড়বে, কাউকে সত্যিকারে ভালোবাসবে, তখনই এই নক্ট্রাসটা ফুটতে শুরু করবে। এটাই তো অঙ্গিক্লানের অভিশাপ। তুমি যখনই কারো প্রেমে পড়বে দুর্বল হতে থাকবে, আর একটা সময় তোমার শক্তি কমতে কমতে সাধারণ মানুষের মতো হয়ে যাবে। তখন তোমার সূর্যের আলোতেও কোনো সমস্যা হবে না। আর এই বিষয়টা জানার পর স্বাভাবিকভাবে চংয়াং অনেকটা চিন্তিত হয়ে পড়ে। ও কনফিউজড হয়ে গিয়েছিল যে ও এখন কি করবে। ও তো এবার নানজিংকে ভালোবেসে বাঁচার চিন্তা করছিল। চংয়াং সেখানে চুপচাপ দাঁড়িয়ে নানজিংকে বের হয়ে যেতে দেখে। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। নানজিং এর কাছে মেং আসে দেখা করতে। নানজিং মেংকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, মেং এখানে কেন এসেছে? মেং তখন জানায় ওই দিক থেকেই যাচ্ছিল। ও শুনেছে নানজিং এর বাড়িতে অনেক গাছ রয়েছে, তাই নানজিং এর বাগান দেখার জন্য এখানে এসেছে। নানজিং এই বিষয়টা নিয়ে খুব একটা কথা বাড়ায় না। তবে মেং এসেছিল নানজিংকে পরীক্ষা করতে। ওর হাতের মধ্যে থেকে একটা জু প্যারাসাইট বের করে দেয়, যেটা সত্যি সত্যি নানজিং এর গায়ে গিয়ে বসে। নানজিং পোকা ভেবে নিজের গা থেকে প্যারাসাইটটা সরিয়ে দেয়, আর এরপর ওরা বসে চা খেতে। মেং নানজিং এর জন্য একটা ক্রিম নিয়ে এসেছিল, যে ক্রিম ও ইংকে উপহার দিয়েছে। নানজিং তো প্রথমে সেটা নিতে চায় না, তবে মেং এর জোরাজুরিতে নিতে বাধ্য হয়। এরই মধ্যে মেং খেয়াল করে জু প্যারাসাইটটা নানজিং এর ঘাড়ের মধ্যে দিয়ে নানজিং এর বডিতে প্রবেশ করেছে। তখনও মনে মনে চিন্তা করে, তার মানে তুমি ইয়ান ক্লানের সদস্য। তোমাকেই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম। তোমার শরীরে আমি গোল্ডেন জু প্যারাসাইট লালন করতে পারবো, যার মাধ্যমে আমি আমার হুয়ালিংকে জাগাতে পারবো। এতদিন ধরে মেং বিভিন্ন মেয়েদের কিডন্যাপ করত, শুধুমাত্র ইয়ান ক্লানের একটা মেয়েকে খুঁজে পাবে এই আশায়, এবং গোল্ডেন জু প্যারাসাইট দিয়ে এই মেয়েদের টেস্ট করা হতো। তবে কারো শরীরেই এই প্যারাসাইটটা বাঁচতে পারেনি, যে কারণে মেয়েগুলো এরকম অদ্ভুত রকম হয়ে যেত। শুধুমাত্র ইয়ান ক্লানের কোনো মেম্বারের মধ্যেই ওই প্যারাসাইট বাঁচতে পারবে। মেয়ে এতদিন যা খুঁজছিল পেয়ে গিয়েছে, এক ঢিলে দুই পাখি। এদিকে আমরা চংয়াংকে দেখতে পাই যে একা একা বসেছিল, আর ওর বেশ মন খারাপ। শেং ওর কাছে এসে বলে, ওই মেয়েটা কোথায়, যে সারাদিন আমাদের ঘরে ঘুরে বেড়ায় আর ভালো ভালো রান্না করে? চংয়াং তখন বলে, নানজিং চলে গিয়েছে। এটা শুনে শেং একটু শকড হয়। ও বলে, আমি তো ভেবেছিলাম মেয়েটা কখনোই এখান থেকে যাবে না। আচ্ছা যা হোক, ইং ও ঘর থেকে বের হচ্ছে না, এখন আমি কি খাবো? তুমি এক কাজ করো, তুমি ওকে ডেকে নাও আমার জন্য রান্না করতে। চংয়াং তখন বলে, সম্ভব না, ওকে এখন আর ডাকা যাবে না। শেং বলে, তাহলে আমি কি খাবো? তুমি কোনো একটা ব্যবস্থা করো। তবে একটু পরে দেখা যায় চংয়াং চলে গিয়েছে নানজিং এর বাড়িতে। নানজিং তখন একা একা বসে খাবার খাচ্ছিল। চংয়াং সেখানে গিয়ে বলে, শেং এর ক্ষুধা লেগেছে, ও চায় তুমি ওর জন্য কিছু রান্না করে দাও। নানজিং তখন বলে, আমি কি তোমার ভাইয়ের শেফ নাকি, ও চাইলেই আমি রান্না করে দিব? চংয়াং খেয়াল করে টেবিলের উপর একটা ক্রিমের কৌটা, যেখানে মেং এর সিল লাগানো রয়েছে। ও জিজ্ঞাসা করে, মেং এখানে এসেছিল? নানজিং জানা এসেছিল ওর সাথে দেখা করতে। চংয়াং তখন বলে, তুমি একা একা থাকো, কার কি উদ্দেশ্য তুমি জানো না, এভাবে সবার সাথে ফ্রিলি কথা বলবে না। নানজিং তখন বলে, আমি কথা বললে তোমার কি, তুমি তো আর আমাকে পছন্দ করো না। চংয়াং বলে, আমি চাই না তুমি অন্য কোনো ছেলের কাছাকাছি গিয়ে বিপদে পড়ো। নানজিং কোনো কথা না বলে সেখান থেকে উঠে যাচ্ছিল। চংয়াং তখন নানজিং এর হাত ধরে বলে, আমি যেহেতু অনেক বছর বেঁচেছি, তাই আমার কাছে জীবনটা খুব বোরিং মনে হয়। আমার মনে হয় বেঁচে থাকার মধ্যে কোনো মহত্ব নেই, খুবই বোরিং এবং বিরক্তিকর একটা জীবন। নানজিং তখন বলে, তোমার কাছে জীবনটা বিরক্তিকর লাগে কারণ তুমি কখনো জীবনটাকে উপভোগ করনি। চলো আমি তোমাকে দেখাচ্ছি জীবনটা কিভাবে উপভোগ করতে হয়। এরপর নানজিং চংয়াং এর সাথে এক ধরনের খেলা খেলে, আরও জিতেও যায়। চংয়াং জানায় ও তো আগে কখনো এই খেলা খেলেনি, স্বাভাবিকভাবেই নানজিং জিতে যাবে, ও শুধুমাত্র দাবা খেলে। এরপর নানজিং চংয়াংকে বারবিকিউ করে খাওয়ায়, আর চংয়াং এর বারবিকিউ খেতে খুবই ভালো লাগে। ও এবার আস্তে আস্তে নানজিং এর সাথে সময়টা এনজয় করতে শুরু করে। এতদিন কিন্তু ওর হাসি কখনোই নানজিংকে দেখাতো না।
কিন্তু এবারও নানজিং এর সামনেই হাসছিল। এদিকে প্যালেসে শেং যখন বসেছিল, ইং ওর কাছে এসে জিজ্ঞাসা করে চংয়াং কোথায়। শেং তখন জানায় চংয়াংকেও পাঠিয়েছিল একটা শেফ খুঁজতে, তবে ওর মনে হচ্ছে চংয়াং হয়তো নানজিং এর কাছে চলে গিয়েছে। এটা শুনে তো ইং এর প্রচন্ড রাগ হয়। ও মনে মনে চিন্তা করতে থাকে, আমি এত বছর ধরে তোমার পাশে আছি, তাও হুট করে আসা কোনো মেয়েকে তুমি আমার আগে প্রায়োরিটি দিচ্ছ। তখনই ইং এর মুখে ব্যথা করতে থাকে। খুব সম্ভবত ও মেং এর দেয়া ক্রিমটা ব্যবহার করেছিল। এদিকে এই সব কিছু থেকে দূরে চংয়াং আর নানজিং নিজেদের মতো মজা করছিল। নানজিং চংয়াংকে বলে, চলো আমি তোমাকে অন্য একটা জায়গাতে ঘুরতে নিয়ে যাই। খেলাধুলা খাওয়া দাওয়া তো অনেক হলো। আর এরপর ও চংয়াংকে একটা জায়গাতে নিয়ে যায় এবং চংয়াংকে ফায়ারওয়ার্কস দেখায়। চংয়াং এবার মন থেকে অনেকটা খুশি ছিল। ও নানজিংকে বলে, তুমি ঠিকই বলেছিলে, আমার জীবনটাকে অনেক বোরিং মনে হতো, কারণ আমি কখনো জীবনটাকে উপভোগ করিনি। তবে বিষয়টা কিন্তু এমন না যে কোনো জিনিস আমি উপভোগ করিনি। আসলে আমার পাশে এমন কেউ ছিল না যার সাথে আমি জিনিসগুলো উপভোগ করতে পারি। তুমি আমার জীবনে আসার পর আমার কাছে অনেক জিনিসই ইন্টারেস্টিং মনে হয়, যেগুলো আগে ইন্টারেস্টিং মনে হতো না। আমি তোমাকে পছন্দ করি। নানজিং তো পুরো হা হয়ে গিয়েছিল। ও চংয়াং এর দিকে তাকিয়ে বলে, কি বললে? চংয়াং তখন বলে, আমি বলেছি আমি তোমাকে পছন্দ করি। নানজিং তো হতভম্ব হয়ে চংয়াংকে দেখছিল, আর চংয়াং এরও হার্টবিট বেড়ে গিয়েছে। নানজিং কিছু বলতে যাবে, তবে চংয়াং ওকে কিছু বলার সুযোগই দেয় না, ওকে কিস করে দেয়। তবে ওদের এই রোমান্স দূর থেকে মেংয়ের অ্যাসিস্ট্যান্ট দেখতে পায়। চংয়াং নানজিংকে বলে, এবার চলো আমি তোমাকে সুন্দর একটা জায়গাতে নিয়ে যাচ্ছি, যেখানে আমার মন খারাপ হলে আমি গিয়ে দাঁড়িয়ে থাকি। আর এরপর সে নানজিংকে নিয়ে উঁচু একটা জায়গাতে যায়, যেখান থেকে শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। নানজিং এর এই জায়গাটা খুবই ভালো লাগে। চংয়াং জানায় তার মন খারাপ হলেই সে এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। নানজিং চংয়াং এর সাথে অনেক খুশি ছিল। সে চংয়াংকে বলছিল, এখন থেকে আমি সবসময় তোমার পাশে পাশে থাকবো, যাতে আর কখনো তোমার একা না লাগে, তোমার মন খারাপ না হয়। তবে সবসময় পাশে থাকার কথা শুনে চংয়াং এর আবারও মন খারাপ হয়ে যায়। নানজিং তখন বলে, আচ্ছা যাও, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তোমার পাশেই থাকবো, আর এটা পিঙ্কি প্রমিস। চংয়াং তো জানতো না পিঙ্কি প্রমিস কি জিনিস। নানজিং তখন চংয়াং এর আঙুল নিয়ে পিঙ্কি প্রমিস করে দেয়, আর বলে, প্রমিস কিন্তু ভাঙা যাবে না। তুমি যতদিন বেঁচে থাকো বা আমি যতদিন বেঁচে থাকি, আমরা দুজন একসাথেই থাকবো। এদিকে মেং এর অ্যাসিস্ট্যান্ট মেং এর কাছে এসে জানায় নানজিং আর চংয়াং একসাথে ফায়ারওয়ার্কস দেখছে। এটা শুনে মেং এর অনেক মন খারাপ হয়। ও মনে মনে চিন্তা করতে থাকে, বহুদিন হয়ে গিয়েছে ও ফায়ারওয়ার্কস দেখেনি। তখন আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। মেং হুয়ালিং এর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হুয়ালিং এসে মেংকে জাগিয়ে তোলে। মেং তখন বলে, অবশেষে তোমার রোগী দেখা হলো। হুয়ালিং সারাদিন রাত হসপিটালেই পড়ে থাকতো। হুয়ালিং মূলত ছিল একজন ডাক্তার, আর মেং মেডিসিন সম্পর্কে কিচ্ছু জানতো না। হুয়ালিং এর একমাত্র উদ্দেশ্য ছিল গরিব মানুষের সেবা করা। ও মেংকে বলছিল, যখন কেউ অসুস্থ হয়ে আসে তাদেরকে অনেক অসহায় লাগে, আর সুস্থ হয়ে যখন পরিবারের সাথে মিলিত হয়, বাড়ি ফিরে যায়, তখন তাদের চেহারায় যে খুশি দেখা যায়, সেটা দেখলেই আমি অনেক খুশি হয়ে যাই। মেং তখন বলে, হ্যাঁ, শুধু মানুষের কথাই চিন্তা করো, কেউ যে বাড়িতে তোমার জন্য অপেক্ষা করে সেটা তো আর বুঝলে না। হুয়ালিং তখন বলে, আমার জন্য কে অপেক্ষা করে? এরপর ওরা চংয়াং এর কথা তোলে। হুয়ালিং ও চংয়াং এর ব্যাপারে সবকিছুই জানতো। হুয়ালিং বলছিল, আমার মনে হয় চংয়াং অনেক দুঃখী। ও অনেক বছর ধরে বেঁচে আছে, কিন্তু ওর বাঁচার কোনো অর্থই হয় না। ওর কাছের বন্ধু এবং অনেক পছন্দের মানুষকে ওর সামনে মরতে দেখেছে, যেগুলো অনেক যন্ত্রণাদায়ক। মেং তখন বলে, তুমি তো দেখি সারাদিন শুধু চংয়াং এর কথাই চিন্তা করো, আমার কথা কি একটু চিন্তা করো নাকি? হুয়ালিং এটা শুনে মুচকি হাসে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। মেং প্রচন্ড আক্রোশে বলতে থাকে, চংয়াং কেন এই পৃথিবীতে ভালো থাকবে, ও কেন ওর জীবনে খুশি পাবে, আমি ওকে কোনোভাবেই সুখী থাকতে দিব না। এরপর আমাদের চংয়াং এর বাড়ির দৃশ্য দেখানো হয়। চংয়াং নানজিংকে আবার ওর প্যালেসে নিয়ে এসেছে, আর নানজিংকে বলছিল, এখন থেকে তুমি এখানেই থাকবে, তোমার নৌকায় ফিরে যাবে না, সেখানে উল্টোপাল্টা মানুষ এসে তোমাকে ডিস্টার্ব করে। নানজিং তখন বলে, তুমি কি মেং এর কথা বলছো? তুমি কি মেংকে নিয়ে জেলাস ফিল করো? চংয়াং তখন বলে, একদমই না। নানজিং তখন বলে, স্বীকার করো তুমি জেলাস ফিল করো, আরে স্বীকার করো। চংয়াং তখন নানজিং এর কাছাকাছি গিয়ে বলে, ঠিক আছে, আমি স্বীকার করছি আমি জেলাস ফিল করি। কিন্তু তখনই সেখানে শেং চলে আসে, আর শেংকে দেখে আপাতত ওদের রোমান্স বন্ধ হয়ে যায়। শেং এসে নানজিং এর সুটকেস দেখে বলে, তোমার সুটকেস আবার এখানে কেন? তুমি তো চলে গিয়েছিলে। নানজিং তখন জানায়, আমি চলে গিয়েছিলাম, আবার এখানে চলে এসেছি। এখন থেকে আমাকে ভাবি ডাকার অভ্যাস করো, আর আমি এখানেই থাকবো।
কিন্তু শেং প্রচন্ড রেগে যায়। ও নানজিংকে একদম সহ্য করতে পারছিল না। চংয়াং শেংকে জিজ্ঞাসা করে ইং কোথায়। অনেকদিন ধরেই সে ইংকে দেখছে না। শেং জানায় ইং অনেকদিন ধরে ওর ঘর থেকে বের হচ্ছে না। ও নিজেও জানে না ইং এর কি হয়েছে। চংয়াং তখন শেংকে বলে, যাও তুমি দেখে আসো ইং এর কি হয়েছে, একটু খোঁজ খবর রাখো। শেং বেচারা রাগে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ঘরের ভিতরে ইংকে দেখতে পাই, যার মুখে প্রচুর পরিমাণে ব্রণ উঠেছিল। আর ইং তো বুঝতেই পারে যে মেং এর ক্রিম মেখে ওর এই অবস্থা। ও রাগে ফুঁসতে থাকে। এরপরেই ইং চলে যায় মেং এর সাথে দেখা করতে। মেংকে জিজ্ঞাসা করে ওর চেহারার এমন অবস্থা মেং কেন করলো। ওর সাথে তো মেং এর কোনো শত্রুতা ছিল না। মেং পুরোপুরি বিষয়টা অস্বীকার করে। ও জানায় ওর ক্রিমের জন্য এমন হতেই পারে না, ওটা সাধারণ একটা ময়শ্চারাইজার। তবে ইং তো ভালো করেই জানতো যে এটা মেংয়ের চাল। সে মেংয়ের উপর চিল্লাচিল্লি করতে থাকে। মেং তখন একটা অ্যান্টিডোট দেখিয়ে বলে, এই যে আমার হাতে যে অ্যান্টিডোট আছে, এটার মাধ্যমে তোমার ফেস 3 দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। তবে এটা আমি এখন তোমাকে দেব না। ইং তো অ্যান্টিডোট নেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল। মেং ইংকে বলে তার একটা কাজ করে দিতে হবে। যদি ইং তার কাজ করে দিতে পারে, তাহলে সে ইংকে অ্যান্টিডোটটা দিবে। প্রথমে তো ইং রাজি হচ্ছিল না, কিন্তু তার চেহারা নষ্ট হয়ে গিয়েছে। এখন তো আর সে সুপারস্টার থাকতে পারবে না। তাই যে কোনোভাবেই তার অ্যান্টিডোটটা